আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তার শঙ্কা নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে স্থিতিশীল থাকবে বাজার, জানালেন বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির। দ্রুতই দেশ জুড়ে খাল খনন কর্মসূচি মন্তব্য পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আনির। ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে নতুন সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। উন্নয়নের নামে হৃদের ফাঁদে পা না দেওয়ার তাগিদ। এবং রমজানে ঊর্ধ্বমুখী রাজধানী নিত্যপণ্যের বাজার। নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 52 ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশেপাশের সড়ককে নানা শিল্পকর্মে সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। এদিকে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। 1952 সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে নানা শিল্পকর্ম এঁকেছেন চারুকলার শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। রাত 12:01 শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, কূটনৈতিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। ঝুঁকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি পালন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকেও। মূলত আমরা 7টি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব। আমাদের শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাংখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারের চারপাশে র্যাব পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানো ও বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে। সেই প্রভাব কাটিয়ে বাংলাদেশ দ্রুতই বাণিজ্য ব্যবস্থার ভিতকে শক্তিশালী করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে। তো আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 3 দিনের সফরে অ্যানি চৌধুরী বুধবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে যান। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন তিনি। খুব শীঘ্রই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। আমরা কিভাবে অব্যাহত রাখবো সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। বিএনপি গতানুগতিক বাজেট করবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতিতে সকলেই অবদান রাখতে পারে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাতে পারে এমন সুযোগ সৃষ্টি করা হবে। চট্টগ্রাম মহানগরীর কাট্টলীর নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পিতা মাতার কবর জিয়ারত করেন তিনি। অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে জানিয়ে মন্ত্রী বলেন, আগের বিপুল ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা আসবে। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে বিএনপি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনা তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আয়। সেই সঙ্গে উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দিতেও নতুন সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নানান চড়াই উতরাই পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ার প্রত্যাশা বিএনপি সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট মোকাবেলায় হবে বর্তমান সরকারের নতুন চ্যালেঞ্জ। ব্যয় সংকোচন ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় নির্ধারণ ও পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রাজস্ব ব্যয় যেটা, সেটার সমান হলো আমাদের রাজস্ব আয়। আমাদের এখানে কোনো উদ্বৃত্ত নাই। পুরো উন্নয়ন কর্মসূচি হলো ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একমাত্র উপায় হলো যে আমরা তো ব্যয় কমাতে পারবো না, এবং এই সরকার অনেকগুলি কর্মসূচি দিয়েছেন, মিড ডে মিল থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে আমাদের ব্যয় বৃদ্ধি, এগুলো থেকে তো তারা পিছিয়ে আসতে পারবেন না। তাহলে একমাত্র উপায় হলো যে আমরা যদি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আমাদের যে সংস্কার যেগুলো নাকি অন্তর্বর্তীকালীন সরকারও শুরু করেছিলেন, সেগুলোকে আমাদের বেগবান করতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখেন, সরকার গঠন হয়েছে, এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা। আর আরো বড় প্রত্যাশা হচ্ছে যে তারা এসে কিছু একটা করবে, ভালো কিছু করবে। 300টার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে,
50টার অধিক স্পিনিং বন্ধ হয়ে গেছে। এখন আপনি হাতে দুটো অপশন, আপনি কি নতুন করে ফ্যাক্টরি করবেন, কর্মসংস্থান করবেন, নাকি এগুলোকে উজ্জীবিত করবেন। কিন্তু উজ্জীবিত করতে গেলে আমি মনে করি এটা একটা সহজ পদ্ধতি, এবং সেখানে আপনাকে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, যে প্যাকেজটা বাস্তবমুখী হবে এবং মিল কারখানাগুলো টিকে যাবে, কর্মসংস্থান হবে। যতবারই তারা দেশ পরিচালনা করেছে, ইন্ডাস্ট্রির রেভুলেশন হয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর পলিসি তারা দিয়েছিল। যেমন আপনি যদি শিল্পায়ন করেন, আপনার টাকা উৎস জানতে চাইবে না। তারপর আপনাকে ট্যাক্স একটা বেনিফিট দিয়েছে, ব্যাক টু ব্যাক এলসির একটা সুযোগ করে দিয়েছে, তারপরে বন্ড একটা ফেসিলিটি তৈরি করে দিয়েছে। তো এই প্যাকেজ, এগুলো তো অ্যাকচুয়ালি চিন্তাধারা, এগুলো একটা প্যাকেজ, এগুলোর জন্য যে টাকা লাগে তা না, ভালো চিন্তা লাগে, সুষ্ঠু চিন্তা লাগে। তো সাইফুর রহমান সাহেব তখন করেছিলেন, জিয়াউর রহমান সাহেবের পিরিয়ডে, বেগম জিয়ার পিরিয়ডে অনেকগুলো পলিসি সুন্দর সুন্দর আমরা দেখেছি, এবং আশা করি গোয়িং ফরওয়ার্ড আমরা এমনই আরও কিছু পলিসি দেখতে পারব। বহির্বিশ্বে আমাদের আস্থা ফেরত আসবে, বায়ারদের, যারা আমাদের সাথে বাণিজ্য করে বা বিনিয়োগ করে তাদের আস্থা ফেরত আসবে, এটা আমার কামনা আর কি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। কমেছে রাজস্ব আয়, বেড়েছে মূল্যস্ফীতি, যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রমজানে ঊর্ধ্বমুখী রাজধানী নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ইফতারি পণ্যের দাম। বাজারে বেগুন, টমেটো, শসা, লেবু, কাঁচা মরিচের দাম অত্যাধিক চড়া। গরুর মাংস, মসুর ডাল, ভোজ্য তেল ও সব রকমের মুরগির দামও বাড়তি। তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও ছোলার দাম। নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রমজানকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিত্যপণ্যের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বিশেষ করে ইফতারিতে ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে অত্যাধিক। লেবুর হালি 140 টাকা করে কিনতে হচ্ছে আমাদের। আপনার বেগুন 140 টাকা, শসা 160 টাকা চাচ্ছে, 180 টাকা, সরি 180 টাকা শসার কেজি। কেন ইমাজিন কেমনে চলবে মানুষ? যারা বড় লোক আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা গরিব তাদের জন্য মনে হয় যে বাজারে চলাটা খুব কষ্ট হয়ে যায়। শুরুতে যদি সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করে তাহলে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে ছোলার দাম কেজিতে 15 টাকা এবং চিনির দাম কমেছে 5 টাকা। অন্যদিকে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। ভোজ্য তেলের দামও লিটারে 2-3 টাকা বেশি। ছোলা এর আগে রমজানের আগে 110 টাকা 105 টাকা এরকম ভাবে ছিল, তো এখন ছোলা 90 টাকা। শুরুতে হইল গিয়ে আপনার পেঁয়াজের দামটা অত্যন্ত বেশি এবং হুড়ুর করে 1 কেজি 10-15 টাকা বাড়িয়ে গেল। এখন আবার আজকের বাজার যায় দিয়েছে বাজার পড়া। সাধারণত সেহরিতে একটু ভালো খাবার খেতে চান মুসল্লিরা, তবে সে আশায় গুড়ে বালি। 1 কেজি গরুর মাংস কিনতে হলে খরচ করতে হবে 800 টাকা। দেশি মুরগি 600 থেকে 650 টাকা, ব্রয়লার 190 টাকা, আর পাকিস্তানি কক 320 থেকে 330 টাকা। তখন তো ধরেন গরুর দাম একটু বাড়তি আছে, গরুর দাম কমলে মাংসের দাম অটোমেটিক কমে যাবে। এখন 780-800 এভাবে চলতেছে। নতুন সরকারের প্রতি অভিযোগ না জানালেও প্রথম থেকেই বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রভাষা আন্দোলনের রক্তাক্ত আত্মত্যাগের মহিমা উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেশের সবচেয়ে বড় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের পথ ধরে যে স্বাধীনতা সংগ্রামের পথ রচিত হয়েছে সে কথাও উঠে এসেছে স্থপতি রবিউল হোসাইনের নকশা করা এই স্মৃতিস্তম্ভে। সাভার থেকে শেখ বাশারে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান। নান্দনিক স্থাপত্য শৈলী দৃষ্টিকাড়ে সবার। উচ্চতার দিক থেকে সবচেয়ে উঁচু হলেও এর নকশার মাঝে মানুষে মানুষে মিলে একজোট হয়ে উঠে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছে। ঠিক যেমনটা মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য এক হয়ে রুখে দাঁড়িয়েছিল বাঙালি। এটা বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার। জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরেকটু ভালো হতো, আমাদের আরো ভালো লাগতো। রাষ্ট্রভাষা আন্দোলনের রক্তাক্ত আত্মত্যাগের মহিমা ফুটে উঠেছে শহীদ মিনারে। স্থপতি রবিউল হোসেনের নকশায় ক্যাম্পাসের ঐতিহ্যের সাথে মিল রেখে ব্যবহার করা হয়েছে লাল ইট। 8টি সিঁড়ির উপর ত্রিভুজ আকৃতির 3টি স্তম্ভে দাঁড়িয়ে আছে এই মিনার, যেখানে প্রকাশ পেয়েছে ভাষা দিবস ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের ত্যাগের মহিমা। প্রথম স্তম্ভটি দিয়ে আমাদের বোঝানো হয় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। দ্বিতীয় স্তম্ভটি আমাদের বোঝানো হয় মাটি ও মানুষ, প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন সংগ্রামের ইতিহাস। এবং তৃতীয়টি দিয়ে আমাদের বোঝানো হয়ে থাকে স্বাধীনতা সংগ্রাম
অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনাকে আমাদের বোঝানো হয়ে থাকে। এই শহীদ মিনারটির মাধ্যমে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিতে প্রথাগত একটি আসলে অনুষ্ঠান করাই নয়, বরং সার্বক্ষণিক প্রত্যেককে আসলে স্মরণ করিয়ে দেওয়া যে ভাষা আন্দোলন আমাদের সমস্ত চেতনার সূতিকাগার। শহীদ মিনারের কদর বাড়ে 21শে ফেব্রুয়ারিতে, বাকি সারা বছর থাকে অরক্ষিত। শুধু 21শে ফেব্রুয়ারি নয়, সব সময় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার দাবি শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত ও নিরাপদ টমেটো চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন ঝালকাঠির কৃষকরা। কম সময়ে অধিক লাভ হয় এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ব্লকে ৬০% জমিতে প্রথমবারের মতো মালঞ্চিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মিজান, আর এতেই লাভের মুখ দেখছেন তিনি। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ঝালকাঠি সদর উপজেলা গাবখান ব্লকে ৬০% জমিতে প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মিজান, আর এতেই লভ্যাংশ ঘরে তুলেছেন তিনি। তিনি জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষ করায় খরচ অনেক বেশি হতো, এবার মালচিং পদ্ধতি ব্যবহার করায় আগাছা ও পোকামাকড়ের উপদ্রব কম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো বাগান আমরা করছি আধুনিক পদ্ধতিতে, খুব সুন্দর টমেটো হইতে আছে, ফসল হইতে আছে। আমরা এখন এরা কাজ করি 4-3জন এরকম কাজ করতে আছে, ফলনও খুব ভালো হয়েছে। মিজানের মালচিং পদ্ধতিতে টমেটোর ক্ষেত দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেকেই। আমরা চাইতেছি যে এর মতো আমরা ওইভাবে আধুনিক কৃষি করার জন্য, এবং কৃষি অফিস মোটামুটি আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। কৃষি বিভাগ বলছে, আধুনিক পদ্ধতিতে চাষ করলে রোগবালাই কম হয়, ফলে চাষিরা দ্বিগুণ লাভ করতে পারেন। আমরা কৃষি বিভাগও সার্বিকভাবে তাদের ওখানে পরিদর্শন করছি এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় ঝালকাঠিতে 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিস এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে, এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা করা হবে, আর এই হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন ঘটানো। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছে, ইরান যুদ্ধ চায় না, তবে যদি হামলার শিকার হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এবার খেলার খবর। তুরস্কের দল ফেনারবাচকে 3-0 গোলে পরাজিত করে উয়েফা ইউরোপা লিগ নকআউট পর্বের পথে এগিয়ে গেল ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। ফেনারবাচের মাঠে খেলার 21 মিনিটে ইংলিশ দলটিকে লিড এনে দেয় রক্ষণভাগের খেলোয়াড় মেরিলো। 43 মিনিটে ইগোর জেসুসের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিতর পেরের দল। বিরতি থেকে ফিরে খেলার 50 মিনিটে মর্গান গিবস দলের 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন। আগামী 26 ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচে নটিংহ্যামের মাঠে আবারও মুখোমুখি হবে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তার শঙ্কা নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে স্থিতিশীল থাকবে বাজার, জানালেন বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির।
দ্রুতই দেশ জুড়ে খাল খনন কর্মসূচি, মন্তব্য পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনির। ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের নতুন সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দেওয়ার তাগিদ। এবং রমজানে ঊর্ধ্বমুখী রাজধানী নিত্যপণ্যের বাজার, নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।